বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ডিসকাস করব ডিসকাশন অন এনভায়রনমেন্টাল ল মেকিং প্রসেস। আমরা আজকে জানব কিভাবে এনভায়রনমেন্টাল ল তৈরি করা হয়। লেটস হ্যাভ এ লুক and discuss regarding the issue. Keep patience. First of all, we must look into the matter as a whole. Let's see. Environmental lawmaking is a structured process occurring at both national and international levels. বলছে পরিবেশ আইন তৈরি করার স্ট্রাকচারের মধ্যে রয়েছে দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে ইনভলভিং পলিসি আইডেন্টিফিকেশন। এর মধ্যে থাকবে পলিসি শনাক্ত করা, ড্রাফটিং, খসড়া তৈরি করা, ডিবেট, বিতর্ক অ্যান্ড অ্যাডপশন বা গ্রহণ। It requires balancing human development needs with ecosystem health, often guided by scientific evidence. বলছে এটা আসলে এটার প্রয়োজন রয়েছে ব্যালেন্সিং হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়নের চাহিদা, যেটা ইকোসিস্টেম হেলথ অফটেন গাইডেড বাই সায়েন্টিফিক এভিডেন্স, এবং এটা বৈজ্ঞানিক বিভিন্ন এভিডেন্স বা তথ্যপত্র দ্বারা গাইডেড হবে। The traditional law-making process in the field of international law has been premised upon the consent of a state. বলছে সাধারণত ইন্টারন্যাশনাল যে ল অন্যান্য ক্ষেত্রে যেটা হয় ট্রেডিশনালি, সেটা রাষ্ট্রের কনসেন্ট লাগে, which remain the primary subject of international law. আর এটা সাধারণত আন্তর্জাতিক আইনের একটা মৌলিক বিষয় বা প্রাথমিক বিষয়। The process of deciphering law as it stands is important. We find different sources such as international conventions. আমরা লয়ের বিভিন্ন সোর্স খুঁজে পাই, যে আন্তর্জাতিক কনভেনশন, ইন্টারন্যাশনাল কাস্টম, আন্তর্জাতিক রীতিনীতি, জেনারেল প্রিন্সিপাল অফ ল, আইনের সাধারণ নীতি, আদার সাবসিডিয়ারি মিনস, অন্যান্য আনুষঙ্গিক অর্থ, as prescribed in Article 38(1) of Statute of the International Court of Justice, আন্তর্জাতিক অপরাধ আদালতের আর্টিকেল 38(1) যেটা বর্ণনা করা হয়েছে। International law has had a chequered history in terms of its normative character before the advent of codification through treaty making to give concrete shape to law. Also, international law has had a chequered history in terms of নর্মেটিভ ক্যারেক্টার। বলছে আন্তর্জাতিক যে আইনগুলো দেখে এটা অনেকটা নির্দেশনামূলক, বিফোর দ্য অ্যাডভেন্ট অফ কোডিং থ্রু ট্রিটি মেকিং টু গিভ কনসেন্ট শেপ টু ল, এবং প্রথমের দিকে এটা ট্রিটির মতো করে থাকে আইন হিসেবে কনসেন্ট দেওয়ার আগ পর্যন্ত। ভেরিয়াস facets of interested conduct are based upon customary practice and rules among states. এবং প্রথম দিকে এটা বিভিন্ন রাষ্ট্রগুলো আন্তঃরাষ্ট্রীয় প্র্যাকটিস বা অনুশীলন এবং আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন নিয়মকানুন উপর নির্ভর করে। Thus, major institution of international law are codifying following the painstaking efforts of International Law Commission (ILC), a subsidiary organ of International United Nations or UN General Assembly, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের একটা অঙ্গ সংগঠন হলো ইন্টারন্যাশনাল ল কমিশন। তো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মেকিং, ইন্টারন্যাশনাল ল মেকিং প্রসেস is unique because it really relies on voluntary state participation and scientific consensus to set thresholds, quotas, and timetables. Also, international law making যে প্রসেস, এটা একটা ইউনিক অসাধারণ কারণ এটাতে বিভিন্ন রাষ্ট্রগুলো
ভলেন্টারিলি পার্টিসিপেট করে, সায়েন্টিফিক কনসেনসাস বৈজ্ঞানিক বিভিন্ন তথ্যপত্র বা অনুমোদনের ভিত্তিতে। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল নেগোসিয়েশন প্রসেস, আন্তর্জাতিক পরিবেশন কীভাবে নেগোসিয়েট করা হয়, অর্থাৎ এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে রাজি করায়। The environmental lawmaking often begins with the international meetings where international institution acts as the catalyst. এবং ইন্টারন্যাশনাল ল মেকিংটা সাধারণত হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস ইন ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি UNGA। এটা সাধারণত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হয়ে থাকে, অথবা UNEP, অথবা UNECE, UNFCCC অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এবং ইন্টারন্যাশনাল ল মেকিং এনভায়রনমেন্টে অনেক সময় ইন্ডিজিনাস পিপলদেরকে নেগোসিয়েশন করানো হয়। ন্যাচারাল রেগুলেশন, হার্ড ভার্সেস সফট। এখন আমরা দেখবো যে আন্তর্জাতিক আইন, পরিবেশ আইনগুলো সাধারণত কী ধরনের আইন হয়, সেটা সাধারণত হার্ডও হয়, সফটও হয়। Agreement can be binding hard law like treaties, non-binding soft law like recommendations and declaration. But international environmental law acknowledges both form of law. এবং আন্তর্জাতিক পরিবেশ আইনে বলছে দুই ধরনের আইনই থাকে। The structure of international environmental law. The structure is primarily composed of various legal instruments that establish obligations and cooperative framework. এবার আমরা দেখছি এটা আসলে অনুষ্ঠানের মধ্যে রয়েছে ট্রিটিজ অ্যান্ড কনভেনশন। These are binding agreements that address specific environmental issues such as the Paris Agreement 2015 আসলে, for climate change, and Kyoto Protocol and Convention on Biological Diversity. Customary rules driven from the consistent practice of states recognized as legally binding. Soft law রয়েছে এক্ষেত্রে আবার non-binding instruments such as declaration or guidance that influence state behavior and often lead to binding treaties. That is Rio Declaration 1992, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে কয়টা প্রিন্সিপাল রয়েছে, 27 প্রিন্সিপালস, ঠিক না? আচ্ছা, অ্যামেন্ডমেন্টস। Protocols are often amended over time to expand controlled substances or adjust requirements, such as 1990 London Amendment to Montreal Protocol. Ratification. After negotiation, treaties must be ratified and adopted by individual member states to become binding. এবং বলা হচ্ছে যখন আইনটা তৈরি করা হয়, প্রত্যেকটা দেশ তাদের এই যে এগ্রিমেন্টটাকে রেটিফাই করে তাদের মতো করে। আদার সোর্স অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর আরও যে সোর্সগুলো থেকে লগুলো হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে জুরিসডিকশন থাকলে সেটা, রেজুলেশনস অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যদি কোনো সিদ্ধান্ত হয়, নরমেটিভ রিকমেন্ডেশন, নির্দেশনামূলক পরামর্শ, ডিক্লারেশন অফ প্রিন্সিপালস, বিভিন্ন প্রিন্সিপাল আকারে ডিক্লারেশন থাকে সেটা, প্রোগ্রাম অফ অ্যাকশন ইনভলভ দ্য ট্রান্সফরমেশন অফ বোথ স্কটহোম অ্যান্ড রিও কনফারেন্স। এবং রিও এবং স্কটহোম কনফারেন্স, স্কটহোম কনফারেন্স 1900 কত 72 and Rio Conference 1992। এখানে যে প্রোগ্রাম অ্যাকশন ইনভলভ দ্য ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশনের যে অংশ সেটা থেকে হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন, হ্যাপি লার্নিং, সালামু আলাইকুম রহমতুল্লাহ।